জীবন এবং জীবিকার জন্য একটা পর্যায়ে এসে আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় চাকরি পাওয়া। আর সেই চাকরিটা যদি মন মতো না হয়, তবে কেন যেন কাজে মনও বসানো যায় না, আবার কাজ করে শান্তিও পাওয়া যায় না। জীবনে মন মতো চাকরি পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়াক দ্য টকের সেকেন্ড এপিসোডে। যে এপিসোডটিকে আমরা সাজিয়েছি জাতিসংঘে চাকরির টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আপনাদের সাথে আছে আপনাদের হোস্ট সূচনা, এবং আমার সাথে আছেন মিস্টার সাজ্জাদুল ইসলাম চৌধুরী, হেড অফ এইচআর ইউএনডিপি বাংলাদেশ। ধন্যবাদ সূচনা আপা। যারা এই পডকাস্টটি দেখছেন, জাতিসংঘের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জাতিসংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হলো, যদি স্বাগতম জানানো যায় তবে কেমন হয়? জাতিসংঘে চাকরি নিয়ে আমাদের আজকের এই আয়োজনটা, এবং আজকে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যারা জাতিসংঘে কাজ করতে চান, যারা সরাসরি জাতিসংঘের সাথে যুক্ত হতে চান, তাদের আসলে কি কি করণীয় আছে। সাজ্জাদ ভাই, দীর্ঘদিন ধরে আপনি এই কাজটি দেখছেন, জাতিসংঘে যারা কাজ করবে তাদের আসলে কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স দরকার, সেটি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। প্রথম প্রশ্ন চলে যেতে চাই সরাসরি। যারা জাতিসংঘে কাজ করতে চান তারা অনেকেই বলে থাকে যে ফ্রেশারদের জন্য কি কাজের সুযোগ আছে জাতিসংঘে, নাকি অনেক বেশি অভিজ্ঞতা প্রয়োজন? কি বলবেন সাজ্জাদ ভাই? কিছু কিছু পজিশনে ফ্রেশাররা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে, যেমন হচ্ছে ন্যাশনাল ইউএনবি পজিশন, জেনারেল সার্ভিস ক্যাটাগরির কিছু এন্ট্রি পজিশন এবং ইন্টার্নশিপ। এইসব পজিশনগুলোতে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারে, যেখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার হয় না। সহজ প্রশ্নের সহজ উত্তর, এমনই সহজ সব প্রশ্ন এবং সহজ উত্তর নিয়ে আজকের আয়োজনটা। তো আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে বা অন্য কোনো সময়। সাজ্জাদ ভাই, এই যে বললেন ফ্রেশাররাও আমাদের সাথে কাজ করার সুযোগ পেতে পারে, সরাসরি জাতিসংঘে তারা কাজ করতে পারে, ফ্রেশার হোক বা অনেক এক্সপেরিয়েন্সড হোক, অনেকেই বলে থাকে যে আমি অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই ডাক পাচ্ছি না। এই ডাক না পাওয়ার কারণ আসলে কি, বা কি করলে আসলে ডাকটা ঠিকভাবে পাওয়া যেতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা যারা চাকরি করি সবাই কিন্তু অনেক প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে থাকি, এবং জাতিসংঘে যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা অনেক সময় যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছি সেই পজিশনে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স অনেক সময় আমরা মিস করি, এবং যেটা আমরা প্রপারলি আমাদের সিভিতে এবং অ্যাপ্লিকেশনে রিফ্লেক্ট করি না। জাতিসংঘের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু 100% ট্রান্সপারেন্ট এবং ইমপার্শিয়াল। এখানে কোনো ধরনের পার্শিয়ালিটির কোনো সুযোগ নেই। তো যখন একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে, তার সিভিটা কিন্তু অনেক লেয়ারে ইভ্যালুয়েট হয়। একটা অ্যাপ্লিকেশন রিসিভ করার পরে সেটা প্রথমে 2টা লেয়ারে স্ক্রিনিং হয়। ইনিশিয়ালটা হচ্ছে লং লিস্টিং, যেখানে কিছু বেসিক কোশ্চেনের অ্যান্সার অ্যাপ্লিক্যান্টদেরকে দিতে হয়। সেটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যদি একজন অ্যাপ্লিক্যান্ট এই বিষয়গুলো পাস করে থাকে, তার যদি গুণাবলী যদি থেকে থাকে, সে কিন্তু পরের স্টেজে দেয় এবং সেই লং লিস্টেড হয়। লং লিস্টিংয়ের পরে একজন সাবজেক্ট ম্যাটারের স্পেশালিস্ট সেই পজিশনের উনি এই লং লিস্ট অ্যাপ্লিকেশন থেকে উনি শর্ট লিস্ট করেন, এবং শর্ট লিস্টিংয়ের জন্য কিছু প্রি ডিফাইন্ড শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া থাকে, এবং সেই শর্ট লিস্টিং ক্রাইটেরিয়াতে একটা পয়েন্টস থাকে, এবং শর্ট লিস্টিং প্যানেল এই লং লিস্টিং অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকটা একটা করে উনি রিভিউ করে, এবং প্রত্যেকটা শর্ট লিস্টিং ক্রাইটেরিয়ার জন্য উনি পয়েন্টস দেয়। এবং কিউমুলেটিভ পয়েন্টস যখন একটা শর্ট লিস্টিং থ্রেশহোল্ড যখন একটা অ্যাপ্লিকেশন রিচ করে, তখনই সেই অ্যাপ্লিকেশনটা লং লিস্টিং থেকে শর্ট লিস্টিংয়ে যায়, এবং সেই অ্যাপ্লিকেন্ট পরের ধাপের জন্য কল পান। সেটা টেকনিক্যাল টেস্ট হতে পারে, রিটেন টেস্ট হতে পারে। অনেক সময় আমরা দেখি আমাদের ইউএন জবগুলোতে অনেক অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করি। অন অ্যাভারেজ ইউএন জবগুলোতে 150 থেকে 200 অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করি। আমরা একটা পজিশনের জন্য শর্ট লিস্ট করি সর্বনিম্ন 10 থেকে 15টা। পার্সেন্টেজ হিসাবে এটা 15% বা 10%-এর মতো। তো স্বাভাবিকভাবে কম্পিটিশনটা অনেক হাই। তো অ্যাপ্লিকেন্ট যদি তার অ্যাপ্লিকেশন এবং তার সিভিতে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি ঠিকমতো রিফ্লেক্ট না করে, তাহলে কিন্তু তার শর্ট লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। এবং আমরা দেখেছি কিছু কিছু অ্যাপ্লিকেন্ট প্রতিটা পজিশনে একই সিভি দিচ্ছে, একই অ্যাপ্লিকেশন দিচ্ছে, এবং পজিশনের সাথে সামঞ্জস্যভাবে তার অ্যাপ্লিকেশনে তৈরি করছেন, যার কারণে সে অন্য অ্যাপ্লিকেন্ট থেকে পিছিয়ে যাচ্ছে। এই কারণে দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেন্ট অনেকবার অ্যাপ্লাই করার পরেও শর্ট লিস্টেড হন না বা ডাক পান না। এই কারণে আমি অ্যাপ্লিকেন্টদেরকে বলবো, যখনই আপনি একটা পজিশনে বা ইউএন পজিশনে অ্যাপ্লাই করবেন, পজিশনের টার্মস অফ রেফারেন্স বা জব ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়বেন, এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন এবং সিভিটা ঠিক সেভাবে করে সাজাবেন, এবং অবশ্যই আমি কনফিডেন্ট আপনি একদিন না একদিন অবশ্যই কল পাবেন। আর একাডেমিক রিকোয়ারমেন্টস খুবই ইম্পর্টেন্ট। আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোন ডিগ্রি আপনি অর্জন করেছেন, সেই ডিগ্রিটা আপনার পজিশনের সাথে রিলেভেন্ট কিনা সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যেহেতু ইউএন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন,
মাতৃভাষার পাশাপাশি কিন্তু ইংরেজিতে খুব ভালো দখল থাকতে হয় এবং অনেক অ্যাসাইনমেন্ট ইন্টারন্যাশনাল এবং লোকাল ডিউটি স্টেশনে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরও ভালো দখল থাকা দরকার, যেটা একজন ক্যান্ডিডেটকে অন্যান্য অ্যাপ্লিকেন্ট থেকে আগিয়ে রাখে। খুবই মন দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম সাজ্জাদ ভাই, কিন্তু আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু জানাতে চাই, মিস্টার সাজ্জাদ যখন অ্যাপ্লাই করেছিলেন তিনি কি প্রথমবারে ডাক পেয়েছিলেন? অবশ্যই না, আমাকে অবশ্যই কয়েকবার অ্যাপ্লাই করতে হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যখন ইউএনএ অ্যাপ্লাই করি, ইউএনএ কিন্তু স্টাফ ক্যাটাগরির যেই ভাগ আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। এই কারণে প্রত্যেকটা ইউএন এজেন্সির ওয়েবসাইটগুলোতে ভিজিট করা এবং সেখানে যে নানা ধরনের স্টাফ ক্যাটাগরি আছে সেগুলো সম্পর্কে জানা এবং কোন ক্যাটাগরি কী টাইপের কাজ করে এবং কোন ক্যাটাগরির কোন ধরনের এক্সপিরিয়েন্স এবং একাডেমিক রিকোয়ারমেন্ট দরকার সেই সম্পর্কে কিন্তু আমার মজার প্রশ্ন এখনো শেষ হয়নি, আপনি কততম বার আপনার এই চাকরির জন্য ডাক পেয়েছিলেন? আমি 4-5 বার অ্যাপ্লাই করার পরে ডাক পেয়েছি। 4-5 বার। সুতরাং একবার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু আশা ছেড়ে দেওয়া যাবে না। একবার না পারিলে দেখো 4-5 বার, সাজ্জাদ ভাই যেটা বললেন। সাজ্জাদ ভাই, আপনি ছোটবেলায় কি স্বপ্ন দেখেছিলেন যে আপনি কি জাতিসংঘে কাজ করবেন, এরকম কোনো স্বপ্ন আপনার ছিল? আমার স্বপ্ন ছিল আমি দেশের জন্য কাজ করব এবং ইন্টারেস্টিংলি আমি বিসিএসও কোয়ালিফাই করেছিলাম। সামহাও আমি বিসিএসে জয়েন করি নাই। আমার মনে খুব একটা আক্ষেপ ছিল যে আমি আমার দেশের সেবা করার সুযোগটা মনে হয় হারিয়েছি। বাট পরবর্তীতে যখন আমি ইউএনএ সেই সুযোগটা পেলাম, আই ওয়াজ ফিল গ্রেটফুল যে আমি আমার দেশের জন্য কাজ করে সেই সুযোগটা আবার পেয়েছি। এই কারণে আমি আসলেই খুব খুব খুশি। আপনি যখন নিজে অ্যাপ্লাই করেছেন, যখন 4 থেকে 5 বার রিজেক্টেড হয়েছেন, আবার সুযোগ পেয়েছেন, সে সময় তো আপনি নিজে অনেক প্রতিবন্ধকতা দেখেছেন আসলে এই কাজে আসার জন্য। সেই প্রতিবন্ধকতা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন, আমার মনে হয় তারা নিজেদেরকে পরিণত করে গড়ার আরও বেশ কিছু পয়েন্ট খুঁজে পেত। একবার ডাক না পাওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের আসলে একটা সেলফ অ্যাসেসমেন্ট করা উচিত আমি কী কারণে ডাক পাইনি। কারণ একটা অ্যাপ্লিকেশন যখন আমরা একটা পজিশনের জন্য ডিজাইন করি এবং সেই পজিশনের রিকোয়ারমেন্ট যখন আমরা খুব ভালোভাবে পড়ে অ্যাপ্লিকেশনটা যখন তৈরি করি এবং করার পরে যদি ডাক না পাই, তখন আসলে উচিত ওই সেক্টরে বা ওই এরিয়াতে কাজ করেন এরকম একজন এক্সপিরিয়েন্স বড় ভাই বা পরিচিত কারোর সাথে যদি শেয়ার করা যায় যে আসলে এই জাতীয় পজিশনগুলোতে কাজ করতে গেলে কী ধরনের এক্সপিরিয়েন্স বা এক্সপোজার দরকার, অ্যাপ্লিকেশনটা কীভাবে ডিজাইন করতে হয়। জাতিসংঘ কিন্তু অনেক ধরনের এরকম কর্মসূচি আমরা নিয়ে থাকি। বিভিন্ন ধরনের নতুন অ্যাপ্লিকেন্টদেরকে এইসব জাতিসংঘের পজিশনে অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু তাদেরকে টিপস দিই। সেই টিপসগুলো খেয়াল করা, আমাদের কিন্তু ওয়েবসাইটে এই জাতীয় নানা ধরনের লার্নিং টিপস এবং ভিডিও আছে। তারা যদি এই ভিডিওগুলো ফলো করে এবং তাদের অ্যাপ্লিকেশন ওভাবে যদি তৈরি করে, অবশ্যই তারাও একদিন ডাক পাবে। সাজ্জাদ ভাই, আপনাকে আবারও অভিনন্দন যে সেইবারে আপনি যে 4-5 বার রিজেক্টেড হওয়ার পরও অ্যাপ্লাই করেছেন এবং অবশেষে আপনাকে আমরা পেয়েছি এবং এত গুরুত্বপূর্ণ একটি পদে আপনি দায়িত্বরত আছেন। একটু জানতে চাই যে অনেকেই আছেন যারা জাতিসংঘে ইন্টার্নশিপ করতে চায়, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে? আমি জানি অনেক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, কলেজের গ্র্যাজুয়েট ওনারা ইন্টার্নশিপ করার জন্য খুব আগ্রহী। জাতিসংঘে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ভ্যাকেন্সি অ্যানাউন্সের মাধ্যমে হয়ে থাকে এবং আমরা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো রিক্রুটমেন্ট করতে পারি। ঠিক একইভাবে ইন্টার্নশিপের জন্য প্রত্যেকটা ইউএন এজেন্সি ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করে থাকে এবং এই অ্যানাউন্সমেন্টটা আমাদের প্রত্যেকটা এজেন্সির জব সাইটে ক্যারিয়ার পেজে আমরা পোস্ট করে থাকি। সেই কারণে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টকে রিকোয়েস্ট করব আপনারা নিয়মিত আমাদের ইউএন এজেন্সির এই ক্যারিয়ার পেজ এবং ওয়েবসাইটগুলো ভিজিট করার জন্য, এবং এখানে যদি কোনো ধরনের ইন্টার্নশিপ ভ্যাকেন্সি আপনারা পেয়ে থাকেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটু বলে রাখা ভালো, কারা কারা আসলে ইন্টার্নশিপ পজিশনে অ্যাপ্লাই করতে পারবে। 4টা ক্যাটাগরির স্টুডেন্ট আমাদের ইউএনের ইন্টার্নশিপ পজিশনে অ্যাপ্লাই করতে পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা মাস্টার্সে করতে হচ্ছে এবং মাস্টার্স কন্টিনিউ করছে, শেষ করেনি, তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে এবং ফাইনাল একাডেমিক ইয়ারে পড়ছে এবং গ্র্যাজুয়েশন শেষ হয়নি, ফাইনাল একাডেমিক ইয়ারে পড়ছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে কিন্তু এখনও 1 বছর হয়নি, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ট্রেনিশিপ প্রোগ্রাম করছে এবং ইন্টার্নশিপ তার ওই প্রোগ্রামের একটা পার্ট, তারাও ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে পারে। তো এই জন্য আমি বলবো আপনারা সবসময় এজেন্সির ওয়েবসাইটগুলো দেখবেন, ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিনা ইন্টার্নশিপের উপরে, এবং আপনারা ওভাবে করে অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লিকেশনের সময় খেয়াল করবেন যদি সবাই ফ্রেশার, সবার সিভি কিন্তু একই রকম, কোনো ধরনের তারতম্য নাই, তাহলে কীভাবে একজন শর্টলিস্টিং প্যানেল মেম্বার তার সিভিকে অন্য সিভি থেকে আলাদা করবে। এই কারণে আমি অ্যাডভাইস করব অবশ্যই ইউনিভার্সিটির রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউএন সবসময় চায় বেস্ট স্টুডেন্টকে হায়ার করতে, যার রেজাল্ট খুব ভালো। সাথে সাথে যেসব স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফে নানা ধরনের
সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কাজ করেছে, দাতব্য কাজ করেছে, সেই সব কাজগুলো তার সিভিতে যেন সুন্দরভাবে রিফ্লেক্ট করে। তাহলে একজন শর্টলিস্টিং প্যানেল মেম্বার সে সিভি দেখে বুঝতে পারবে এই স্টুডেন্টটা তার সমাজের জন্য, তার আশেপাশের লোকজনের জন্য, তার দেশের জন্য কাজ করতে আগ্রহী, এবং এই অ্যাপ্লিকেশনটাকে তাকে অন্য অ্যাপ্লিকেশন থেকে আলাদা। আমার মনে হয় আরও একটা বিষয় আমরা অ্যাড করতে পারি সাজ্জাদ ভাই, যে যারা আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে বা রেজাল্ট ভালো, এটার বাইরে আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। অফকোর্স অবশ্যই সেটা তাকে এগিয়ে রাখে, কারণ তাকে নানা ধরনের প্রতিকূল পরিবেশে অ্যাডাপ্ট করার জন্য তার এই কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো তাকে সাহায্য করে। ধন্যবাদ। তো যারা এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিয়মিতভাবে অ্যাক্টিভ আছেন তাদেরকে বলবো যে ব্যাপারগুলোকে ভালোভাবে সংরক্ষণ করুন। এই সার্টিফিকেটগুলো বা এই প্রমাণগুলো আপনাকে হয়তোবা জাতিসংঘে চাকরির ক্ষেত্রে অনেক দিক থেকে এগিয়ে রাখবে। জাতিসংঘে চাকরির অনেক টিপস জানছি, তবে জানতে হবে যে জাতিসংঘে চাকরি কি চুক্তিভিত্তিক কিনা। সাজ্জাদ ভাই, জাতিসংঘের সবগুলো চাকরি চুক্তিভিত্তিক। খুব অল্প কিছু পজিশন আছে যেগুলো হচ্ছে ওপেন এন্ডেড, যেগুলোর কোনো আসলে এন্ডেড নাই, সেগুলো খুব অল্প, এটা 9.1%-এর চেয়েও কম। বেশিরভাগ চাকরি চুক্তিভিত্তিক এবং আমাদের প্রত্যেকের কন্ট্রাক্ট কিন্তু বছর বছর রিনিউ হয়, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। আর জাতিসংঘের বেশিরভাগ পজিশন কিন্তু প্রজেক্ট বেস, প্রজেক্ট যতদিন থাকে সে পজিশনগুলো কিন্তু ততদিন থাকে, প্রজেক্ট ক্লোজ হয়ে গেলে সে পজিশনগুলো ক্লোজ হয়ে যায়। বেসড অন পারফরমেন্স, প্রজেক্ট ডিউরেশন এবং ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করে একজন জাতিসংঘের স্টাফের কন্ট্রাক্ট আসলে রিনিউ হয়ে থাকে। সো অডিয়েন্স, যারা আসলে পত্রিকায় বিজ্ঞাপন দেখে থাকেন যে চাকরির নিয়োগ হচ্ছে 1 বছরের জন্য, 1 বছর পরে চাকরি চলে যাবে কিনা, তারা আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। এবারে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা হামেশা পেয়ে থাকি, জাতিসংঘে চাকরি করব, আমার কি আসলে পরিচিত কেউ থাকা দরকার? পরিচিত কেউ নেই, আমি কি আসলে চাকরি পাবো? সাজ্জাদ ভাই, এই উত্তরটা কি হবে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অনেকের মধ্যে এরকম একটা পারসেপশন আছে। আমি স্পষ্টভাবে এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই, জাতিসংঘে চাকরির জন্য কারো পরিচয় থাকা জরুরি না। জাতিসংঘে যারা কাজ করে তারা নিজের যোগ্যতায় কাজ করে, নিজের যোগ্যতায় সিলেক্টেড হয়, এখানে কারো পরিচয় থাকার কোনো দরকারই নেই এবং এটা কোনো কাজেই আসে না। বরং এরকম কোনো যদি রেফারেন্স দেয় সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডিসকোয়ালিফাই করি। পরিচিত জন থাকলে চাকরি পাওয়া যায় না, উল্টো পরিচিত কেউ রেফার করলে সেক্ষেত্রে চাকরিতে ডিসকোয়ালিফাই হওয়ারও কিন্তু সুযোগ থাকছে। সুতরাং সচেতন হতে হবে। তবে সচেতন হওয়ার পরেও আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক রকম স্ক্যাম আমরা দেখি, সেখানটায় বলা হয়ে থাকে অমুক জায়গায় চাকরি করতে চান তাহলে এখানে এত টাকা বিকাশ করুন। জাতিসংঘে চাকরির লোভও অনেকে দেখিয়ে থাকেন। এই বিষয়টি নিয়ে কি বলবেন? ধন্যবাদ সূচনা আপা, এটাও খুব ইম্পর্টেন্ট। ইদানিংকালে এটা খুব বেড়ে গেছে, এটা আমাদের নজরে এসছে, অনেকেই আমাদের কাছে পাঠিয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, জাতিসংঘের যে কোনো জবের জন্য জাতিসংঘ কোনো ধরনের টাকা পয়সা নেয় না, ইটস ফ্রি অফ কস্ট এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এখানে কোনো মিডিয়া নাই, ভায়া নাই। জাতিসংঘর প্রত্যেকটা এজেন্সি, হিউম্যান রিসোর্স ইউনিট রিক্রুটমেন্ট প্রসেস করে থাকে। সুতরাং আপনাদের কারো কাছে যদি জাতিসংঘের কোনো কাজের জন্য টাকা পয়সা চায়, সেটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন, কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। দর্শক, বুঝতেই পাচ্ছেন জাতিসংঘ চাকরি বাবদ কারো কাছ থেকে কোনো রকম অর্থ নিয়ে থাকে না। উল্টো যারা যোগ্য প্রার্থী তাদেরকে যোগ্য বেতনের মাধ্যমে এই জাতিসংঘে নিয়োগ দেওয়া হয়। জাতিসংঘের কাজের জন্য কি কোনো কোটা আছে সাজ্জাদ ভাই? না, জাতিসংঘে কোনো কোটা নাই। জাতিসংঘের প্রত্যেকটা পজিশন সবার জন্য উন্মুক্ত, সবার অধিকার আছে অ্যাপ্লাই করার। ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে আমাদের কিছু স্টাফ ক্যাটাগরিতে কিছু ঘাটতি থাকে। স্ট্র্যাটেজিক্যালি আমরা সাধারণত ওই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা আমাদের ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্টে সেটা উল্লেখ করে থাকি। বিভিন্ন ইউএন এজেন্সির ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট আপনি দেখতে পারবেন যে আমরা উল্লেখ করে থাকি যে স্পেশালি ফিমেল ক্যান্ডিডেট এনকারেজ টু অ্যাপ্লাই। এরকম কিছু স্টাফ ঘাটতি থাকলে আমরা সেগুলো উল্লেখ করি। বাট প্রত্যেকটা পজিশন সবার জন্য উন্মুক্ত, সবার অধিকার আছে, সবারই অ্যাপ্লাই করে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান অধিকার রাখে জাতিসংঘে চাকরির ক্ষেত্রে। দর্শক, এতক্ষণ জাতিসংঘে চাকরির টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে জানছিলাম, কিন্তু জানতে হবে জাতিসংঘে কাজ করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। আমি প্রথমেই বলেছি, জাতিসংঘে যখন রিক্রুটমেন্ট আমরা করি, এক একটা পজিশনের জন্য 200, 150 এবং লোকাল পজিশনগুলোর জন্য 250-300 সিভি পেয়ে থাকি। সেখান থেকে আমরা একজনকে সিলেক্ট করি। তার মানে আমরা মার্কেট থেকে বেস্ট অফ দি বেস্ট রিসোর্স হায়ার করি। তো অর্গানাইজেশন যখন একজন বেস্ট অফ দি বেস্ট রিসোর্স লেবার মার্কেট থেকে হায়ার করছে জাতিসংঘের জন্য, তখন জাতিসংঘের নিজের একটা দায়িত্ব থাকে সেই বেস্ট রিসোর্সকে কীভাবে আমরা স্যাটিসফাই করব, কী কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে তার যেই
জাতিসংঘের কাজের আগ্রহ সেটা আমরা মেটাতে পারব। এ কারণে আমরা প্রথমে যেটা দিই আমরা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেটা আমরা এনশিওর করি। আপনি দেখবেন প্রত্যেকটা ইউএন এজেন্সির অফিসে যখন আপনি যাবেন নিজেই ফিল করবেন কত সুন্দর অফিস, যেখানে আসলে কাজ করতে কাজের স্পৃহা বাড়ে, মোটিভেশন পায়। আমি অনেককে বলতে শুনেছি যারা আমাদের অফিসে আসে, ভাই আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি এমনি কাজ করব, এত ভালো এনভায়রনমেন্ট। তো আমরা ওয়ার্ল্ড ক্লাস একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিই, আমরা একটা কম্পিটিটিভ কম্পেনসেশন প্যাকেজ দিই, যেটা আমি কম্পিটিটিভ এই কারণে বলছি যেটা লেবার মার্কেট থেকে খুব কম না, আবার লেবার মার্কেট থেকে বা লোকাল মার্কেট থেকে খুব বেশি না। আমরা এই কম্পেনসেশন প্যাকেজটা লোকাল লেবার মার্কেটের সাথে এমনভাবে অ্যাডজাস্ট করি, আমরা প্রত্যেক বছর স্যালারি সার্ভে করি, মানে প্রত্যেক 5 বছর পর পর আমরা ইন্টারিম স্যালারি সার্ভে করি, যেন মার্কেটে কোনো ধরনের বেনিফিট যেন মিস না হয়, সেটা যেন আমরা আমাদের স্টাফদের স্যালারি স্কেলে যেন ইনক্লুডেড থাকে, যেন একজন স্টাফ মেম্বার ইউএনএ যখন কাজ করবে সে যেন ফুললি স্যাটিসফাইড থাকে, তার যেন অন্য কিছু নিয়ে চিন্তা করা না লাগে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে নানা ধরনের ছুটির অপশন থাকে, ঠিক আছে। থার্ড হচ্ছে আমরা লাইফ ইন্স্যুরেন্স দিই, মেডিকেল ইন্স্যুরেন্স দিই, পেনশন দিই। তারপর এখানে আমাদের ইউএন ক্লিনিক ফ্যাসিলিটিস আছে। যারা চুক্তিতে কাজ করছে তারাও কি পেনশনগুলো পাচ্ছে? পেনশন আফটার রিটায়ারমেন্ট পেনশন না পেলেও আমরা তাদের স্যালারির সাথে পেনশন বাবদ একটা স্যালারির একটা পার্ট আমরা দিয়ে দিই, যেটা উনি সেভিংস করে পরবর্তীতে উনি কাজে লাগাতে পারবেন। এফটিএ স্টাফ মেম্বারও রিটায়ার করলে তারা মান্থলি পেনশন। রিটায়ারমেন্টের বিষয়টা আসলে কিভাবে আসে? যখন আমরা চুক্তিভিত্তিক কাজ করছি, 1 বছর বা 6 মাসের চুক্তিতে যাচ্ছে, সেক্ষেত্রে এই চুক্তিটা কত বছর যাবার পরে এটা রিটায়ারমেন্টে যে বিষয়গুলো থাকছে এটা এনশিওর করবে? আমাদের যেহেতু বললাম আমাদের স্টাফ ক্যাটাগরিতে প্রফেশনাল এবং নন প্রফেশনাল এবং নন স্টাফ এবং স্টাফ এই কতগুলো ক্যাটাগরি আছে। যে স্টাফ ক্যাটাগরি আছে সেখানে কিন্তু রিটায়ারমেন্ট এইজ থাকে, যদিও বা বছর বছর কন্ট্রাক্ট এক্সটেন্ড হচ্ছে, বাট সেখানে একটা রিটায়ারমেন্ট এইজ থাকে। এখন আমাদের রিটায়ারমেন্ট এইজ 65 ইয়ার্স। 65 ইয়ার্সের পরে একজন এফটিএ স্টাফ মেম্বার হোল্ডার ক্যান গো টু রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট এইজও আছে 58 ইয়ার্স। কেউ যদি আর্লি রিটায়ারমেন্টে যেতে চায় উনি আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবে, যাওয়ার পরে উনি পেনশন বাবদ যা টাকা জমা করেছেন সেগুলো আফটার রিটায়ারমেন্ট উনি পেনশন হিসেবে পাবে। অন্য কন্ট্রাকচুয়াল মডালিটি যেটা নন স্টাফ, তাদেরকে যেহেতু ওদের কোনো রিটায়ারমেন্ট এইজ নাই, তাদের কন্ট্রাক্ট ডিউরেশন বেসড অন দি প্রজেক্ট ডিউরেশন, তাদের তো রিটায়ারমেন্টের কোনো স্কোপ পাচ্ছে না তারা। তাদেরকে আমরা যেটা করি স্যালারির সাথে পেনশন বাবদ আমরা একটা টাকা দিয়ে দিই মান্থলি, সেই টাকাটা উনি সেভিংস করে পরবর্তী উনি কাজে লাগাতে পারেন। তার মানে এই পেনশন বেনিফিটটা অল কাইন্ড অফ কন্ট্রাকচুয়াল মডালিটিতে আমরা প্রোভাইড করে থাকি। তারপর হচ্ছে আমরা সব স্টাফদের জন্য সাবসিডাইজ ক্যান্টিন থাকে, যেখান থেকে স্টাফ মেম্বাররা সাবসিডাইজ ফুড নিতে পারে। তারপর হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিং মডালিটি, যেটা হচ্ছে নানা ধরনের স্টাফদের জন্য খুব কাজে দেয়। তার যদি কোনো ফ্যামিলি ইমার্জেন্সি থাকে, তার সুপারভাইজার যদি তাকে অ্যালাউ করে, সে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের ফ্যাসিলিটিতে কাজ করতে পারে। আমাদের টেলিকমিউনিকেটিংয়ের ব্যবস্থাও আছে, কেউ যদি ইমার্জেন্সি বেসিসে দেশের বাইরে থেকে কাজ করতে চায়, কোনো ইন্টারন্যাশনাল স্টাফ, সুপারভাইজার এবং সিনিয়র ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভ করে, উনিও কিন্তু দেশের বাইরে থেকে টেলিকমিউনিকেটিং মাধ্যমে কাজ করতে পারে। তো এই নানা ধরনের ফ্যাসিলিটি আমরা আমাদের স্টাফ মেম্বারদেরকে দিই, যেন তারা মোটিভেটেড থাকে, ইউএনএ কাজ করার যে প্রাইড সেটা যেন সে নিজের মধ্যে ফোল্ড করতে পারে। সাজাদ ভাই অনেক সুযোগ সুবিধার কথা বললেন, কিন্তু একজন নারী হিসেবে আমার বোধ হয় আমার নারী অনেক ক্যান্ডিডেট আছেন যারা আসলে একই সাথে কর্মজীবী এবং মাও বটে। কর্মজীবী মাদের জন্য জাতিসংঘ কোনো রকম বিশেষ সুবিধা রাখে কিনা? ধন্যবাদ সূচনা আপা। সরি যে আমি পয়েন্টটা মিস করে গিয়েছিলাম আগের কোশ্চেনের উত্তরে। জাতিসংঘে কর্মজীবী মাদের জন্য ওনাদের বাচ্চাদেরকে রাখার জন্য ক্র্যাশের ফ্যাসিলিটিস আছে। যে কোনো কর্মজীবী মা যদি মনে করেন ওনার বাচ্চাকে উনি এখানে রাখবেন, উনি এখানে রাখতে পারেন। এই সুবিধা শুধুমাত্র কর্মজীবী মাদের জন্য না, কর্মজীবী বাবারাও ওনারা ওনাদের বাচ্চাদেরকে ক্র্যাশেতে রাখতে পারেন। সো এটা একটা অনেক বড় অপরচুনিটি কর্মজীবী মা এবং কর্মজীবী বাবা দুজনের জন্যেই ওনারা ওনাদের বাচ্চাদেরকে এখানে রেখে অফিস করতে পারবেন। ধন্যবাদ। আজকের ওয়াক দ্য টকে আসলে আমাদের এই পডকাস্ট যেখানে জাতিসংঘের চাকুরির টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা সাজিয়েছি, আশা করছি আপনারা যারা আমাদেরকে এতক্ষণ দেখছিলেন শুনছিলেন তারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা আমাদের সুযোগ সুবিধা মতো শীঘ্রই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। সাজ্জাদ ভাই, এতক্ষণ আমরা আমাদের পডকাস্টে ছিলাম, দর্শকদের কাছ থেকে বিদায় নেবার পালা। সবশেষে যদি কিছু বলার থাকে। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি যারা এই পডকাস্টে দেখেছেন সবাই উৎসাহিত হবেন, তারা টিপসগুলো নেবেন এবং এভাবেই অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারাও একদিন এই চেয়ারে বসবেন, আপনারা নতুন অ্যাপ্লিকেন্টদেরকে আপনারা ইনফরমেশন দিতে পারবেন। সবার জন্য শুভকামনা। দর্শক জেনে নিলেন টিপস অ্যান্ড ট্রিক্স।
সুতরাং জাতিসংঘে চাকরির জন্য বেশি কিছু প্রয়োজন না, শুধু দরকার একটু সদিচ্ছা আর দেশ ও জাতি সেই সাথে সমাজের কল্যাণে কাজ করার মতো মনোবাসনা। দেখা হচ্ছে আপনাদের সাথে, আপনাদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রইলাম। আমরা বিদায় নিচ্ছি আমাদের আজকের ওয়াক্তা টক পডকাস্ট থেকে। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন আর অবশ্যই জাতিসংঘের সকল কাজের সাথেই থাকবেন।